নমস্কার, স্বাগত জানাই অগ্নিশিখার গল্প চ্যানেলে। আপনারা শুনছেন একটি অসাধারণ ভৌতিক গল্প, প্রতাপগড়ের বউরানী। শুনতে থাকুন। বাসন পড়ার শব্দে চেতনা ফিরে পেলাম। দেখি দরজার সামনে বাসন্তী দাঁড়িয়ে রয়েছে। ওর পায়ের কাছে অনেকগুলো কাঁসার থালা পড়ে রয়েছে। বুঝলাম ব্যাপারটা ও ইচ্ছে করেই করেছে। তবে ওর উদ্দেশ্য যাই হোক না কেন, তাতে যে আমি এই পিশাচিনীর হাত থেকে বেঁচে গেলাম তা বুঝলাম। পিসিমা আমার হাতটা ছেড়ে দিলেন, কিন্তু হাত ছেড়ে দিলেও ওর চোখে কিন্তু তীব্র রক্ততৃষ্ণা দেখতে পেলাম আমি। ওর নজর এখনো আমার হাতের কাটা ক্ষতর দিকে। ওর এমন আচরণের সঠিক কারণ জানা না থাকলেও মনে মনে অসম্ভব ঘৃণা জন্মালো আমার। আমি যে ওনার দিকে চেয়ে আছি সন্দিগ্ধ দৃষ্টি নিয়ে তা বুঝতে পেরেই এবার মুখে হাসি ফুটিয়ে বললেন, ইস, কতটা কেটে গেছে, কত রক্ত বেরোচ্ছে। আরে যাও যাও, কিছু লাগিয়ে নাও গিয়ে, যাও যাও। এই বলে উনি দেখলাম পায়ে পায়ে বেরিয়ে গেলেন রান্নাঘর থেকে। চোখের আড়াল হবার আগে দেখলাম মুখের কোণায় লেগে থাকা রক্ত জিভ দিয়ে চেটে খেলেন উনি। আমার গা তখন ঘিন ঘিন করে উঠল। বাসন্তী এগিয়ে এসেছে এতক্ষণে আমার কাছে, হাতে ওর হলুদের বয়াম। আমার কাছে এসে আমার হাতের ক্ষততে পরম যত্নে হলুদ গুঁড়ো লাগিয়ে দেয়। আমি অবাক হলেও আগের মতো আর ভয় পাই না ওকে। বাসন্তীর বয়স আন্দাজ আমার মায়ের মতো হবে। যদিও জন্মাবার পর আর মাকে দেখিনি কখনো, কিন্তু বয়সের হিসাব লাগালে বোঝা যাবে যে মা যদি আজ বেঁচে থাকতেন তবে ওই বাসন্তীর মতোই হতেন। বউরানী, আমি হয়তো আবার নিজের চিন্তাতেই হারিয়ে গিয়েছিলাম। বাসন্তীর কথার আওয়াজে ঘোর ভাঙল। হ্যাঁ, কথাই বটে। ওর মুখ না নড়লেও ওর নির্নিমেষ নয়নের চাহনি দেখে বুঝলাম সেই সকালের মতো আবারও ও আমার সাথে কথা বলছে। এই শব্দ তরঙ্গের উৎপত্তি ওর কণ্ঠনালী না হলেও কোনো এক আধি ভৌতিক শব্দমণ্ডলীকে কাজে লাগিয়ে এই কথাগুলোকে ও আমার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। মাথার ভিতর ঋণ ঋণে বাঁশির মৃদু সুরের ন্যায় ওর কথাগুলো আলোড়ন তৈরি করে গেল। আগে হলে হয়তো খুব ভয় পেতাম, কিন্তু এই বাড়িতে এত কিছু দেখার আর এত কিছু উপলব্ধি করার পর ওকে আর আমি ভয় পেলাম না। নিজের ভেতরের ষষ্ঠ সত্তাটি যেন বারবার বলল, এই বাড়িতে একমাত্র ভরসার যদি কেউ থাকে তবে সেই বাসন্তী। মনের কথা শুনেই হোক বা অন্য কোনো কারণে হোক, বেশ সাহস নিয়েই শুরু করলাম ওর সাথে কথোপকথন। বললাম, কে বউরানী বললে আমায়? উত্তর এলো, বউরানী, আমি বাসন্তী। আমি এবার ওর দিকে তাকিয়ে বললাম, বাসন্তী কথা বলছো, কিন্তু তোমার মুখ বা ঠোঁট তো নড়ছে না। কেন নড়ছে না? তুমি কথা বলছো কিভাবে বাসন্তী? বাসন্তীর থেকে জবাব এলো, আমি জানতাম তুমি সে। যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম তুমি সে, যে এই অভিশপ্ত পেটপুরীকে মুক্তি দিতে পারো। আমি ওর কথার মানে কিছুই বুঝলাম না, তবে এটা বুঝলাম যে বহু প্রতীক্ষিত কোনো বিষয়কে ও ইঙ্গিত করছে। আর এও বুঝলাম যে আমার স্বামী গৃহে যথার্থই কোনো না কোনো সমস্যা রয়েছে। আমি তাও আবার জানতে চাইলাম, বাসন্তী আমার প্রশ্নের উত্তর দিলে না তো। বললে না ঠিক কোন কারণে তোমার ঠোঁট না নাড়িয়েও কথা বলতে পারছো, আর তা আমিই বা কেন শুনতে পাচ্ছি। বলো বাসন্তী, বলো না বাসন্তী,
উত্তর দাও। বাসন্তীর চোখে যেন আমি এক মুহূর্তের জন্য মৃত্যু শীতল বিভীষিকা দেখতে পেলাম। আর তারপরেই জবাব এলো, এ আমার শাস্তি বৌরানী, শাস্তি। আমি যে ওকে দেখে ফেলেছিলাম, তাই ওর কোপে আমার বাক শক্তি চলে গেছে। কিন্তু আমার মনের শব্দ তরঙ্গ, আমার মনের কথা তুমি শুনতে পাও, কারণ তুমি তো সেই নারী যে এই পিশাচকে বধ করতে এখানে এসেছো। তোমার ভেতরের শক্তি আছে বলেই তো তুমি আমার না বলা কথাগুলোকে শুনতে পাও, বুঝতে পাও। জানো, এর আগেও অনেকবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি তাদের বাঁচাতে। এতটা বলার পর বাসন্তী থেমে গেল। ওর বিষণ্ণ চোখের চাহনি আমার মনকেও ভারাক্রান্ত করে তুলল। তবুও জানতে চাইলাম, আমার আগে কাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলে বাসন্তী? উত্তর এলো, তোমার আগে যে 6 জন বৌরানী হয়ে এসেছিল এখানে, তাদের সঙ্গে। কিন্তু পারিনি। তাদের মধ্যে তোমার মতো মানসিক শক্তি ছিল না বৌরানী। তারা কেউ আমার কথা শুনতে বা বুঝতে পারেনি, আর বেঘরে প্রাণটি হারিয়েছে। তবে বৌরানী, তোমার শক্তির বড় পরীক্ষা এখানে বাকি আছে। আমি অবাক বিস্ময়ে অভিভূত হয়ে ওর কথা শুনছিলাম। তবে ওর বলা ওই শেষের কথাটা মনে ভীষণ শঙ্কা তৈরি করলো। জানতে চাইলাম, আমার শক্তির কোন পরীক্ষা এখানে বাকি আছে? কি বলতে চাইছো বাসন্তী? বাসন্তীর চোখে মুখে এবার স্পষ্ট ভয়ের ছায়া দেখলাম আমি, আর শুনলাম ও বলছে, "উম, উম, উম, বৌরানী, আজ আজ তোমার ফুল সজ্জে তো, তাই না?" আমি সম্মতিসূচক মাথা নাড়লে ও আবার অস্ফুট কণ্ঠে আমাকে বলল, আজকেই তোমার শক্তির চূড়ান্ত পরীক্ষা। আজ যদি তুমি নিজের শক্তি বলে অক্ষত থাকতে পারো, তবে তোমার হাতেই হবে ওই পিশাচের নিধন। বলা বাহুল্য, ওর এই কোনো কথার মানেই আমি কিছু বুঝলাম না। খুব ইচ্ছে হলো ওকে জিজ্ঞেস করি, হয়তো করতামও, কিন্তু তার আগেই ও বেরিয়ে গেল রান্নাঘর ছেড়ে। ঠিক যেমন অজ্ঞাতসারে এসে আমাকে ওই পিসি শাশুড়ি নামক পিশাচিনীর হাত থেকে রক্ষা করেছিল, তেমনি চুপিসারে চলেও গেল। কিন্তু যাওয়ার আগে যা কিছু বলে গেল, তা যদি বিন্দুমাত্র সত্যি হয়, তবে তো আমার মনের কোণায় তৈরি হওয়া আশঙ্কাটা ধ্রুব সত্য। এই বাড়ির যথার্থই অভিশপ্ত, আর এই বাড়ির সকল সদস্যদের এক কালো অন্ধকারাচ্ছন্ন ইতিহাস রয়েছে। নিজের ভাবনায় আচ্ছন্ন হয়ে বসে পড়লাম চুলোর সামনে, পেতে রাখা কাঠের পিঁড়িটার ওপর। সামনে চুলোর গনগনে আগুনে ভাতের হাঁড়ির ভাত ফুটে ফ্যান পড়তে লাগলো। সেদিকে আমার খেয়াল নেই। হোশ ফিরল স্বামীর গলার আওয়াজে, এ কি হৈম, ভাত ফুটে ফ্যান ছড়িয়ে পড়ছে যে, সামনে বসে আছো অথচ খেয়াল করনি। এই করেই আঙুলটা কেটেছ মনে হয়, একটু খেয়াল তো রাখতে হয়। দেখি, সরো দেখি, আমাকে দেখতে দাও। এই বলে আমাকে সরিয়ে দিয়ে উনি দেখে নিজেই পরম যত্নে হাঁড়ি নামিয়ে ফ্যান ঝরাচ্ছেন। কিন্তু কিন্তু এ কি? খালি হাতে অমন অমন গরম হাঁড়ি উনি ধরলেন কি করে? জ্বলন্ত আগুনে আগুন গরম হাঁড়ি কাপড় দিয়ে ধরতে গেলেও যেখানে আমি হিমশিম খাই, সেখানে খালি হাতে কি করে উনি এমন অবলীলায় ধরে ফেললেন? প্রথমে ভাবলাম হয়তো অনভ্যাসে এমন কাণ্ড করেছেন, কিন্তু তাহলে তো ধরার সাথে সাথেই ছ্যাঁকা লেগে সরে যাবার কথা। কিন্তু উনি তো রীতিমতো হাঁড়ি ধরে ফ্যান ঝরাচ্ছেন। সমাপ্ত হলো প্রতাপগড়ের পৌরাণী গল্পের
অষ্টমতম পর্ব। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছে। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।